হাতে ঘিয়ের বাটি নিয়ে আর একটা হাতে ছোরা রাখছেন কিনা যদি না খবর রাখেন, তাহলে কিসের লিডার? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিন্তু ভুলে যাওয়ার লোক শুভেন্দু অধিকারী নয়। অনন্যা বন্দ্যোপাধ্যায়রা যারা ঋতব্রতর সঙ্গে এই মুহূর্তে তৃণমূলে রয়েছেন, এদের তো আপনি অনেক কাছ থেকে দেখেছেন, এদের নিয়ে কি বলবেন? এটা একটা বিরাট শিক্ষা দিয়ে গেছে তৃণমূলের পতন। আমার মনে হয় এই বিরাট শিক্ষাটা একমাত্র একটা লোকই পেয়েছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অবাক হলাম, শোভন তুমি কত গরিব, তোমাদের কিছু নেই দেখছি। কিরে প্রেম করবি না কাজ করবি, কিরে কিছু দেখলেন না, শুনলেন না যে কাজটা হচ্ছে না। আচ্ছা প্রেমই করছিল তো। শোভনের যদি দুজন প্রবল শত্রু থাকে, তারা হচ্ছে ববি আর অরূপ। চৌঠামের পর থেকে কতগুলো কথা, কতগুলো অবস্থান শুনেছেন বলুন তো? মাথার মধ্যে কি খুব সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি যারা বিরোধী দল খুঁজছেন, বা বলা ভালো তৃণমূল কংগ্রেস, কে আগমার্কা তৃণমূল কংগ্রেস, মানে যেখানে হলমার্ক রয়েছে সেরকম তৃণমূল, বা কে সেই তৃণমূল নয়, সেই নিয়ে বিতর্কে রয়েছেন। 21শে জুলাই সামনে আসছেন, তৃণমূল কংগ্রেসের হলোটা কি? বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, আর প্রশ্ন তো উঠছেই কলকাতা পুরসভার কর্মকাণ্ড নিয়ে। একাধিক বিষয়, একাধিক জল্পনা, একাধিক চৌঠামের পর থেকে রং বদল, পাল্টি খাওয়া, যাই বলুন না কেন, কিন্তু যিনি এই বিষয় নিয়ে প্রথম থেকে কিছুটা হলেও সজাগ করার চেষ্টা করেছিলেন বা মুখ খুলেছিলেন, তেমন একজন ব্যক্তিত্ব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখীদি জি 24 ঘন্টায় স্বাগত। বৈশাখীদি, এই যে এখন যখন চৌঠামের পর থেকে দেখছেন বিভিন্ন কিছু, এখনকার বিষয়ে কি বলবেন? মানে যেটা দেখছেন সেটা দেখার পর কি বলবেন? না, আসলে এটা খুব একটা কুনাট্য চলছে। আমি বলবো যে এটা একটা মন খারাপের সিজন আমার জন্য। আমি অন্য সব কিছু যদি বাদ দিই, অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আমার মনে হয় যে এই রকম আইডিওলজিক্যাল ব্যাংক্রাপসি দেখতে হবে। একটা দল যেটা আবেগের মাধ্যমে গড়ে উঠেছিল, একজন ক্যারিজম্যাটিক লিডারকে সামনে রেখে গড়ে উঠেছিল। আমার মনে হয় যে মেয়েরা তাদেরকে আইডেন্টিফাই করতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে সেই দলটা সামহাও রাজনীতির, দেখো পাশা খেলায় একবার একজন জেতে একবার একজন হারে। সেখানে 15 বছর, এখন তো আমরা বলি না শাসন, বলি রাজত্ব করেছে। তো সত্যিই রাজত্বই সবাই করে। তো রাজত্বের পরে রাজপাট চুকে গেছে, হেরে গেছে। হার স্বীকার করতে আমরা জানি না। মানে যারা এতদিন বিজেপি দেখলে কত কি বলতো, আদি নব্য তৎকাল, তাদের আজকে কি শুনতে হচ্ছে? কালীঘাট, ঋতপন্থী, মৃতপন্থী। মানে এটা কি প্রহসন চলছে? একটা দলের নাম, তার সিম্বল, তার লিডার, মানে সবটা একটা এমন পচনশীল সমাজের চিত্র সামনে এনেছে না মৌমিতা। আমি এটা দেখছি যত, আমার মনে হচ্ছে যে শোভন যে কত সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সরে আসার, এবং তোমরা জানো যে ওকে কিন্তু কেউ তাড়িয়ে দেয়নি। ও নিজেও রেজিগনেশন জমা দিয়েছে, প্রথম অ্যাজ আ মন্ত্রী, পরে যখন ওকে বলেছে যে মেয়র হিসেবে ওর পদত্যাগ করেছে। পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই আর একটা দলে গিয়ে লাফিয়ে যায়নি, একটা সময় নিয়েছে, কথা বলেছে। তখন ওর নিশ্চয়ই মনে হচ্ছে রাজনৈতিক অঙ্গনে ওর কিছু দেয়ার আছে, তাদের কথা ভালো লেগেছে, সেই দল জয়েন করেছে। সেই দল জয়েন আমরা দুজনে একসঙ্গে করেছি। করে কোথাও মনে হয়েছে, আসলে তখন চিনতে অসুবিধা হচ্ছিল না আমার আর শোভনের, যে ওই দলে যারা আসলে ভেতরে তৃণমূল ছিল কিন্তু বিজেপির জামাটা পড়েছিল, কারণ তখন তৃণমূলে পাত্তা পাচ্ছিল না। পরবর্তীকালে অবশ্য সেই আবর্জনারা তৃণমূলে ব্যাক করেছিল। তো তারা এত ডিস্টার্ব করা শুরু করলো যে অটোমেটিক আমরা ভাবলাম যে আমরা তো একটা দল জয়েন করেছিলাম একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে, একটা বিরোধী কণ্ঠ হব বলে। কারণ নিশ্চয়ই পুরো শাসন ব্যবস্থায় কিছু অসুখ ধরা পড়েছিল আমাদের চোখে, তাই জন্য সরে আসা। তারপরে আমরা সরে এলাম। বিজেপিতে থাকা কালীনও আমি, তোমরা জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শোভনকে ভাইফোঁটা দিল, এবং তখন দিলীপদাকে যখন প্রশ্ন করা হয়েছিল, দিলীপদা একটাই কথা বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওনার দীর্ঘদিনের সম্পর্ক, সত্যিকারেরই। তো ও আমাকে একটা কথা যেটা বলে, যেটা আমার আজকের দিনে আর কারুর মুখে শুনছি না, যে বৈশাখী আমার রাজনৈতিক পরিচয়
সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। আমি নিশ্চয়ই ইন্দিরা গান্ধীদের দেখে কংগ্রেস করতে গেছি, বা কংগ্রেস ঘরানায় আমার জন্ম, সেই জন্য আমি কংগ্রেস করেছি, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে। কিন্তু আজও যখন সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তখনও ও একটাই কথা বলে যে আমার মুখে যে আজকে অন্নটা উঠছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। কারণ আমি একটা ক্লার্ক হতে পারতাম, একটা অফিসার হতে পারতাম, কিন্তু আমি রাজনীতিবিদ হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আমায় টিকিট দিয়েছিলেন বলে, এবং আমি সেটাই মমতাদির কাজগুলোকে পারফর্ম করার চেষ্টা করেছি। তুমি আজকে কারুর মুখে শুনছো? সবাই বলছে আমাকে দেখে। আমি সত্যিই চাই, আমি এদের প্রত্যেককে চাই যে এরা এক্ষুনি রিজাইন করে ওদের মুখ দেখে জিতুক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত ত্রুটিগুলো আজকে আলোচনা হচ্ছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে আলোচনা হচ্ছে, এগুলো অনেক আগে আমি করেছি মৌমিতা। হ্যাঁ, সেগুলো যখন এই ভাইপো কথাটা উঠছে, তখনই আমি বললাম যে একজন মানে আমি এটা বলেছিলাম বলে আমাকে প্রচুর আক্রান্ত হতে হয়েছিল। আমি বলেছিলাম যে দুটো অভিষেক আমার কাছে ভীষণ ফ্লপ, একটা অভিষেক বচ্চন আর একটা অভিষেক ব্যানার্জি। একজন অমিতাভ বচ্চনের ছেলে হয়ে থেকে গেছে, একজন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো হয়ে থেকে যাচ্ছে। এর থেকে উত্তরণটা দরকার। এবং পরবর্তীকালে কিন্তু আমার সঙ্গে যখন অভিষেকের দেখা হয়েছে, আমি কিন্তু অভিষেককে এই কথাই বলেছি, আই হ্যাড ভেরি ব্যাড ওপিনিয়ন অ্যাবাউট ইউ। হ্যাঁ, কিন্তু এখন আমি যে অভিষেকের সঙ্গে কথা বলছি, সে তাকে কিন্তু আমার অনেকটা ম্যাচিওর মনে হয়েছে। যারা আজকে বলছে না যে ভীষণ দাম্ভিক, ভীষণ খারাপ ব্যবহার করতো, আমার একটা কথা বলো তো, যে রাজনীতি করতে হবে অ্যাট দ্য কস্ট অফ ইউর সেলফ রেসপেক্ট। এই দাসখত লিখে আমরা রাজনীতি করতে আসি? আমরা এত মহান, আমরা নাকি মানুষের জন্য কাজ করতে আসি? তো তাই জন্য রাজনীতি করাটা দরকার। রাজনীতি করতে গেলে আমাকে চুরি করতে হবে, এটা কেউ বাধ্য করেছে? যারা আজকে ভীষণভাবে ডিনাই করতে ব্যস্ত যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে উনি কথা বলতেন না আমাদের সঙ্গে, অভিষেক ব্যানার্জি ভীষণ দাম্ভিক, 2024 ছিল না? তাদের যখন শপথ গ্রহণটা দেখবে, তারা জয় বাংলা বলছে না, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে। কোথায় বলছে? একটা পার্লামেন্টে দাঁড়িয়ে। এত দৃষ্টিকটু ছিল। আমি দেখা মাত্র শোভনকে বলছি যে এটা কি, কোন পর্যায়ে যাচ্ছে, যে আমরা ভারতবর্ষের কাছে কি এক্সাম্পল সেট করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এটা কি দেওয়ার জায়গা? এত স্টলওয়ার্টরা আমাদের ভারতবর্ষের সমস্ত এত বড় বড় নেতারা, আমরা তাদের দেখে উদ্বুদ্ধ হয়েছি রাজনীতিতে আসতে। নেহেরু, গান্ধী, মানে সুভাষ বোস, তাদের নামে একটা জয় জয়কার নেই। ওখানে গিয়ে জয় জয়কার করছে যাদের নাম নিয়ে। আজ বলছে এরা সব চোর, আর আমরা খুব সাধু, আমরা কোনো করাপশনের কথা জানতো কেন? আমরা শিক্ষা ব্যবস্থা করাপশন নিয়ে জানতাম না? সন্দেশখালি নিয়ে কথা শুনছিলাম না? গেছেন ওনারা গিয়ে খোঁজার চেষ্টা করেছিলেন যে সত্যি হয় কিনা? শুধু ডিনায়াল মোড। যতক্ষণ ক্ষমতা ছিল, যতক্ষণ পাওয়ারে ছিল, ততক্ষণ ডিনায়াল মোডে ছিল যে না, সবই তো, এভরিথিং ইজ ফাইন। কিছু বোঝনি? হ্যাঁ, ছাত্র নেতা মুখ ধুচ্ছে বিসলেরির বোতল দিয়ে, জল দিয়ে। খুব ভালোভাবে জানে যাদের এতগুলো করে হোটেল হয়েছে। মানে আমি তো দেখো, আমি না এসএফআইকে একদিনের জন্য 1 টাকাও চাঁদা দিইনি, কিন্তু এসএফআই এর ছেলেগুলোকে দেখতাম যে ওই 1 টাকা নেওয়ার জন্য কিন্তু ওরা ওদের আদর্শের একটা এক্সপ্লানেশন দিত যে এইটা দিতে তোমার কি অসুবিধা, এইটা ভালো লাগতো। তুমি টিএমসিপির কারোর সঙ্গে তুমি আর্গিউ করতে পারবে? তারা জানে তাদের কি আদর্শ ছিল, জানে না বলেই আজ সব ভেঙে গেছে। যদি আদর্শের ভিত্তিতে রাজনৈতিক দল করতে যেত না, তাহলে আজকে যে কুনাট্যটা আমরা দেখছি এটা হতো না মৌমিতা। এবং আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে ক্ষমতার মানে আমরা সে বলতাম না যে ইটস সো ইনটক্সিকেটিং, যে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারছে না বলে কত রকম দল, কত রকম চিহ্নের কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাটি নিয়ে, যে আমাকে নাও, আমাকে নাও। এটা কি মানুষের ম্যান্ডেট একটা দলের জন্য পেলাম, তার কারুকে সামনে রেখে পেলাম, কোনো এজেন্ডা সামনে রেখে পেলাম, আর আজকে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বা করাপশন থেকে বাঁচার জন্য এর কাছে ছুটছি, তার কাছে ছুটছি। জাস্ট অ্যান্ড ট্রাস্ট মি, আই ডোন্ট হ্যাভ এনি সিম্পাথি ফর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে যে যারা দল চালিয়েছেন তারা যদি না জানেন যে তাদের সহকর্মীরা কি, তারা সহকর্মী না স্তাবক, তারা হাতে ঘিয়ের বাটি নিয়ে আর একটা হাতে ছোরা রাখছেন কিনা যদি না খবর রাখেন, তাহলে কিসের লিডার?
এই কথাগুলো তো আমরা জানতাম। কালীঘাটে যাদের ওপরে মানে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন যাদের ওপর দায়িত্ব দিয়েছিলেন, তারা কেউ আজ কালীঘাট তৃণমূলে আছে? এটা কি এনাফ এক্সপ্লানেশন নয় উনি কেন হেরেছেন? নন্দীগ্রামে উনি যখন হেরেছেন তখন আমি একটা কথা বলেছিলাম যে নন্দীগ্রামের দায়িত্বে যারা ছিল তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতো? আর তুমি উল্টোটা দেখবে, শুভেন্দু অধিকারী মহাশয়, আমি মানে আজ উনি বাংলার মুখ্যমন্ত্রী, আমি ওনাকে দেখেছি তখন ছাত্রনেতা হিসেবে, ওনার যথেষ্ট নাম, আস্তে আস্তে যুবনেতা, এবং একটা ফন্ডনেস ছিল কলকাতার ইউথের মধ্যেও। সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিলো। যখন আমি প্রথম পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে কথা বলা শুরু করি, আমার মনে হয়েছিল যে মিদনাপুরের একজন ছেলে সে কী করে এতটা মানে ক্যাপটিভেট করছে। তো আমার মনে আছে একটা ঘটনা, আমি একটি ছেলের সঙ্গে কথা বলছি যে তোমার কেন ভালো লাগে শুভেন্দু অধিকারীকে? হ্যাঁ, কারণ আমার তখন মনে হচ্ছে যে তৃণমূলের তখন অভিষেকের উত্থান ঘটছে, এই শুভেন্দু অধিকারীকে ধরে আর একটা দল বাঁচার চেষ্টা করছে যে আমরা এইটা মেনে নেব না, পরিবারতন্ত্র মেনে। তখন বলে, দিদি জানো তো যখনই দরকার পড়ে না শুভেন্দু দাকে পাই। তা আমি বললাম তুমি আমি বললাম মন্ত্রী হয়ে গেছে এখনও পাবে? তখন বলছে একদম পাবো জানো তো। আমি বললাম দেখি ফোন ঘোরাও তো আমার সামনে একটা প্রয়োজন নিয়ে। অ্যান্ড হি কলড আপ। ফোনটা কিন্তু 2বার বা 3বার বেজেছিল। হ্যাঁ, অ্যান্ড হি পিকড আপ। আমার অবাক লাগলো যে দক্ষিণ 24 পরগনার ছেলেটি তার জায়গাটা বলছে এবং উনি রিলেট করছেন যে হ্যাঁ তুই তো এসছি রে, হ্যাঁ কী ব্যাপার, ওটা হয়নি এখনও? আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট পরে ফোন করছি, এবং এই ফোনটা রেখে দেয়। তা আমার যা এক্সপিরিয়েন্স ভাই, আমি তো আমার এত নেতামন্ত্রী দেখেছি, আমি বলছি এই 5 মিনিট পরে আর ফোনটা আসবে না গো। 3 মিনিট পরে ফোনটা বেজে দেখছি শুভেন্দু অধিকারী মহাশয় নিজে ফোন করে বলছেন যে এই ওটা আমি ছেড়ে দিয়েছি, এটা কেন আটকে রেখেছিল জানি না, ওই আর একটা জায়গায় গিয়ে আটকে গেছে, তুই যা তো কালকেই এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা এতদিন তোদের পেন্ডিং রয়ে গেছে, আগে বলিসনি কেন? আর তোদের সব ঠিকঠাক চলছে তো, না হলে পরে কিন্তু আসবি। তো আই ওয়াজ সো জ্যাপড। আমার মনে হয়েছিল যে এটা কি মানে তৈরি করা চিত্রনাট্য? আমি অনেক দিন নিজেকে এটা বিশ্বাস করাতে পারিনি যে দিস রিয়েলি ওয়াজ হ্যাপনিং। কারণ আমি মিথ্যাচার মুখোশ দেখে দেখে অভ্যস্ত। শুভেন্দু অধিকারী বাদে যদি আমি কারুককে দেখে থাকি, তাকে আমি অনেক বেশি কাছ থেকে দেখেছি, একবারে ব্যক্তিগত স্তরে দেখেছি বলে আমি তাকে জানি, শোভন চ্যাটার্জিকে, যারা টাস্ক মাস্টার ছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবতেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে সাকসেসফুল যদি টেনিওরটা দেখো, তা সেখানে কিন্তু এইসব লোকেরা কাজ করছে। শোভন চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী, এরা সব কাজ করছে। সুব্রত মুখার্জির ওই এক্সপিরিয়েন্স নিয়ে উনি কাজ করছেন। শোভনদেব চ্যাটার্জি তুমি বলো, আমি বললাম এই বাজারেও এরা জিতেছে কেন? কোনো স্পেশাল কমিউনিটি ভোট দেয়নি, একটা জায়গায় কোনো তোষণের জন্য জেতেনি, জিতেছে কারণ মানুষের সঙ্গে সংযোগ আছে। মানে এত তো ডিম ছোড়াছুরির একটা কদর্য সিন দেখতে হয়। আমি কালকের একটা ঘটনা মানে লোভ সামলাতে পারছি না। আমরা কাকদ্বীপে গেছি, তো গাড়িটা যেই ঢুকছে আমি দেখছি একটা লোক ভিডিও নিচ্ছে। তো আমার পরিবারের খুব রিসেন্ট একটা ঘটনা ঘটে যায়, আমি একটু সতর্ক। আমি ভাবছি কী জানি কী মতলব। তারপরে একবার এসে আমার কাছের দিকে দেখছি, একবার মেয়ের কাছের দিকে। তো ঘুরঘুর করছে দেখে আমি বলছি যে কী ব্যাপার দেখো তো, ভদ্রলোকের সঙ্গে কথা বলে। তো আমার ড্রাইভার বলে যে দিদি স্যারকে খুঁজছে। তা আমি নেমে আমি বলছি যে কী ব্যাপার বলুন তো। তারপরে আমি ওর বাইকটা দেখছি যে হনুমানজির একটা পতাকা। তা আমি ভাবলাম যে তার মানে নিশ্চয়ই বিজেপি করে। তা আমি বললাম হ্যাঁ বলুন। বলছে স্যার আসেননি না? আমি বললাম যে না, কেন বলুন তো? তাহলে আপনি কে? বলছে আমি একজন মাস্টারমশাই দিদি, এখন বিজেপি করি, একসময় তৃণমূলই করতাম, এত অত্যাচারিত ছিলাম না, এখানকার লোকাল লিডাররা আমার সমস্ত জমি নিয়ে নিয়েছিল আমার বাবা মারা যাওয়ার পর, উনি আমাকে সব ফিরিয়ে দিয়েছিলেন, তাই শোভন চ্যাটার্জি যেখানে আসবে শুনে আমি দাঁড়িয়ে আছি, ওনাকে কৃতজ্ঞতা জানাবো। আমি বললাম যে তাই? আমরা আচ্ছা আমি আপনার নামটা বলুন, আমি গিয়ে শোভনকে বলে দেবো। আমি ফিরে এসে শোভনকে বললাম যে জানো শোভন, এই যারা আজকে মানুষের মার খাচ্ছে, মানুষের দ্বারা আক্রান্ত হচ্ছে, এর পেছনে হচ্ছে তাদের কুকর্ম। আমার তোমাকে নিয়ে এত গর্ব হলো যে এই লোকটি তুমি আসছো জেনে সে দাঁড়িয়ে আছে তোমাকে ধন্যবাদ জানাবার জন্য, সে একটা অন্য দলের এখন।
তাতেও কিন্তু তার স্মৃতি থেকে ভালো কাজ মুছে যায়নি। পুরো কলকাতা পুরসভায় শোভনের টেনিওরটাকে টালমাটাল করে দেওয়ার জন্য তার ব্যক্তিগত জীবনকে এনে আমাকে সামনে দাঁড় করিয়ে কত কী করেছে। তাও তুমি যে কোনো জায়গায় যাবে ওকে এখনও লোকে মেয়র সাহেব বলে সম্বোধন করে। আমি তখন ওকে বলি যে দেখো শোভন, তোমার এখানে সাকসেস। যিনি মেয়রের চেয়ারে বসেছিলেন তার ব্যাপারে কথা উঠলেই বলে কবে যাবে, এই লোকটা কবে যাবে, কলকাতা কবে আবার ঠিকঠাক হবে। আর তুমি কবে চলে গেছো তার বারবার তোমাকে বলে তুমি কবে ফিরে আসবে, তুমি কবে ফিরে আসবে। এই কবে ফিরে আসবেটা কলকাতাবাসী চাইলো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শোভন চ্যাটার্জিকে নাকি তৈরি করেছেন তিনি ওর এফিসিয়েন্সি লেভেল দেখলেনই না। দেখলেন কি বৈশাখী ব্যানার্জিকে, এমন বৈশাখী ব্যানার্জি ভূত ঢুকলো যে শোভনের মতো একটা কাজের ছেলেকে ঘরেতে বসিয়ে দিলেন। ও প্রাইম অফ ক্যারিয়ার ঘরেতে বসে কেটে গেল, আমি সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করলাম ওর সঙ্গে। তারপরে কোথায় ঢুকিয়ে দিল, এনকেডিএতে। এবং এনকেডিএতে ঢোকার পরে আমি বলছি তোমাকে, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস হি হ্যাজ ফেসড ইজ দ্য ওয়াটার ক্রাইসিস আউট দেয়ার। এবং জলের সমস্যা নিয়ে ওকে আমি এত গভীরভাবে ভাবতে দেখেছি। তার মানে ওর সেই ড্রোন প্রেজেন্টেশনও যখন তৈরি করছে, আমাকে যখন বোঝাচ্ছে বুঝলে বৈশাখী এত কন্টামিনেশনের ভয়, পুরো শহরটা নষ্ট। আমি দেখলাম কি যে ওর কথাগুলো শোনার কেউ নেই দেয়াল ছাড়া। হ্যাঁ, আমি বললাম যে একটা নতুন প্ল্যান শহর, তার এতটা বড় সমস্যা কেউ শুনছে না। এদিকে তুমি যদি নিউ টাউনের দিকে যাও দেখবে এত বড় বড় শুধু হচ্ছে অনুপ্রেরণার ছবি। আজ কিন্তু অনুপ্রেরণা সেই ছবিগুলো সব সরে গেছে। যারা অনুপ্রাণিত হতো তারা কেউ জেলে আছে, আর নয়তো কেউ ঘরের মধ্যে ঢুকে গেছে। শুধু যদি একটু কাজ করতো না, মানুষ কিন্তু এদের কখনো এইভাবে তাড়িয়ে দিত না। এই জায়গাটাতেই বৈশাখীতে আসতে চাইছিলাম যে কলকাতা কর্পোরেশনের বিষয়টা আপনি তুললেন। তো শোভন চট্টোপাধ্যায়কেও আমরা দেখেছি মেয়র হিসেবে কাজ করতে। কলকাতা কর্পোরেশনের এই ফেজ বা তারপরে আপনাকে নিয়ে ব্যক্তিগত জীবনের যা কুৎসা যেটা বলছেন, এই সমস্ত কিছুর পেছনে কারা ছুরি মারার কাজ করেছিল, কোট অ্যান্ড কোট ছুরি মারার কথা যদি হয়, কারা কাজ করেছিলেন সেই সময়? না, আজকে তাদের অনেককে আর কি দেখি তৃণমূলে, অনেকের না, তারা আর কেউই তৃণমূলে নেই। মানে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গেছেন, তারা গেছেন। তার কারণ হচ্ছে ওখানে না গেলে আবার তারা এত শুধু তো শোভনকে সরায়নি, বহু মানুষকে নানানভাবে পেছনে লেগেছেন। তো এবার তারা তো ওদেরকে ছাড়বে না। কুকর্ম কখনো মানুষকে ছাড়ে না, জানো তো। এটা একটা খুব ভালো আর কি, নেচারের থেকে বড় লেভেলের তো কেউ নেই। তো ওই জন্য ওদের কুকর্মের ফল ওদেরকে পেতেই হবে। তো এটা একটা জিনিস খুব শুভ আমি এই বর্তমান সরকারকে দেখেছি, যে যেখানেই যাক আর যত বিগলিত হয়েই পায়ের দিকে পড়ুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিন্তু ভুলে যাওয়ার লোক শুভেন্দু অধিকারী নয়। উনি এত ফ্যান্টাস্টিক একটা প্রশাসনিক ভূমিকায় আছেন না, যে একদম জিরো টলারেন্স, মানে জিরো টলারেন্স। যে আমি দেখছি যে যখন যতটাই তৈলমর্দন করার চেষ্টা করুক না কেন, উনি ঠিক জানেন যে কোথা থেকে কোন জায়গাটাকে কেটে দিতে হবে, কাকে মেসেজ দিতে হবে, কতটা দৃঢ় মেসেজ দিতে হবে। এবং এই নয় কিন্তু যে পুরোটাই একটা ত্রাস ত্রাস ত্রাস। উনি নিশ্চয়ই বাজে লোকেদের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু ভালো লোকেদের জন্য না। মানে আই ক্যান ফিল মানুষের মধ্যে একটা আনন্দ যে এই আবেগ গড়ে উঠছে নতুন সরকারকে নিয়ে। এটা একটা মানে ইউ ক্যান ফিল প্যালপেবলি যে একটা দিকে কুণাল ঘোষরা বলছেন, এটা সত্যি কথা, যে অনেক বাজে এলিমেন্ট তৃণমূল থেকে বেরিয়ে গেছে, কিন্তু বেরিয়ে যাওয়ার সংখ্যাটা দেখে মনে হচ্ছে যে তৃণমূলে পুরোটাই বাজে ছিল, যে এ তো পুরোটাই বেরিয়ে গেছে। এবং তুমি দেখো যে কাল অবধি যারা প্রায় থালিগালের মতো দাঁড়িয়ে থাকতো, মুখ্যমন্ত্রী কোথায় যাবেন কলাটা মূলোটা নিয়ে, তারা আজকে ব্যাংকে চিঠি দিয়ে বলছে কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করাচ্ছে, কেউ গিয়ে ক্লাস নিচ্ছে যে কী করে কালীঘাট তৃণমূলকে বিরোধিতা করতে হবে। তো আমি তো এটা দেখে আমোদিত হচ্ছি। যে রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ এক এক করে মুখ খুলছেন, কথা বলছেন, শতাব্দী রায়, কাকুলি ঘোষ দস্তিদার, এরা তো সকলে দিল্লিতে গেছিলেন, বৈঠক করেছেন, আলাদা করে তাদের একটা অন্য দল এনসিপিআই তারা করলেন, সমস্ত কিছু করলেন। এদেরকে নিয়ে কি বলবেন? আপনি তো অনেক কাছ থেকে দেখেছেন। বা অনন্যা বন্দ্যোপাধ্যায়রা, যারা ঋতব্রত
সুব্রতর সঙ্গে এই মুহূর্তে তৃণমূলে রয়েছেন, এদের তো আপনি অনেক কাছ থেকে দেখেছেন, এদের নিয়ে কি বলবেন? লাস্ট নামটা নিয়ে কিছু বলার নয়, একেবারেই ওটা আমার ক্লাসেরই নয়, আমি ওটা বলবো না। হ্যাঁ, কিন্তু বাকিদেরকে নিয়ে যদি বলো, তার মধ্যেও আমি স্ট্র্যাটিফাই করব, কারণ কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায় অনেক দিনের এক্সপিরিয়েন্সড মানুষ। দেখো, প্রত্যেকেরই না ক্ষোভের কারণ ছিল, এটা আমি বলবো না যে একেবারে পাল্টি খেয়ে গেছে, কিন্তু এটাও ঠিক যে এদেরকে মানে কাকলি ঘোষ আবার আমি সরিয়ে দিচ্ছি, কিন্তু তার বাইরে তুমি শতাব্দী রায়কে বলো, তাকে সিনেমা জগৎ থেকে রাজনীতির জগতে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সামনে রেখে যথেষ্ট বীরভূমের রাজনীতিতে এত সহজ ছিল না ওনার পাটা শক্ত করে রাখা, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তাকে সাপোর্ট করেছে। আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ সময় এসছে, উনি মনে করেছেন আমি আর থাকবো না, থাকবেন না, চলে গেছেন। কিন্তু বাকি যে দুটো নাম বলছো না, সায়নী ঘোষ, মানে আমি কি বলবো, যে মানুষ মানে ওকে তৃণমূলে নেয়াটা, আমার মনে হয় সেই দিনই এপিটাফটা লেখা হয়ে গেছিল, যে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন চারিদিকে নন্দনে, সেইটা দিয়ে যার ওই প্রসিদ্ধ সেই স্পিচটা আমার মনে আছে, তো তখন আমাদের তো চোখে ও বামপন্থী ছিল, তারপরে বামপন্থী থেকে হঠাৎ করে সাদা নীল পুরো হয়ে গেল, এবং তারপরে চলনে বলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমিউলেট করছেন, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছেন, আর আজকে মুখ লুকিয়ে গিয়ে দিল্লিতে গিয়ে এনসিপিআই নাম লেখাচ্ছেন। এবং আমার ওর থেকেও খারাপ লেগেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দল সম্পর্কে খবরই রাখেন না, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দল সম্পর্কে খবরই রাখেন না, যে তার নাম ডিক্লেয়ার করে দিল যুব সভানেত্রী হিসেবে। তাহলে তুমি কি জানো? তুমি এইটুকু জানো না যে আমি আশপাশে যাদেরকে নিয়ে চলছি তারা আমার সঙ্গে আদেও আছে কি নেই? এত বিচ্ছিন্ন। আর তুমি দলনেত্রী, তুমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এত বিচ্ছিন্ন হতে পারি আমি? আমার কর্মীদেরকে আমি চিনব না? আমি বলছি আইপ্যাক করে খুব দোষ দিচ্ছি। ভাই, আইপ্যাক আমাকে দুর্নীতি করতে বলেছিল, আর দুর্নীতি করতে বললে আমি করব কেন? চুরি করে সবাই, মানে রচনা বন্দ্যোপাধ্যায় বলছে এত দুর্নীতি ছিল, এটা আমি জানতাম না। কেন? যখন অত কারি টাকা পাওয়া গেল, মানুষগুলো অনশন করছিল, তাই ওনার চোখে পড়েননি? উনি শুধু ধোঁয়া দেখতে পেলেন, ধোঁয়া দেখতে পেলেন, তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখতে পাচ্ছিলেন। এখন বলছেন যে লকেটকে কাজ করতে দেয়নি, তখন উনি তাহলে সেইটারই তো প্রতিবাদ করা উচিত ছিল, যে না আপনি তো লকেটকে কাজ করতে দেন না, আমাকে কি কাজ করতে দেবেন? তখন উনি এটা জানতেন যে ওই দলের হয়ে আসলে পরে আমাকে কাজ করতে দেবে, উনি সেটা মনে রেখেছিলেন, হয়তো আশা করেছিলেন। আসলে কি জানো তো, মানে পুরো বিষয়টায় আমার মনে হয় এই যে বলছে না উনি, আমি রচনা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউটা দেখছিলাম, যে এটা একটা বিরাট শিক্ষা দিয়ে গেছে তৃণমূলের পতন। আমার মনে হয় এই বিরাট শিক্ষাটা একমাত্র একটা লোকই পেয়েছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সারা জীবন ওনাকে যারা ভালোবেসেছে উনি তাদেরকে দূরে ঠেলেছেন, সেটা ওনার পরিবারেই হোক আর পরিবারের বাইরেই হোক। ট্রাস্ট করেছেন ভুল লোকেদের, ক্ষমতা দিয়েছেন ভুল লোকেদের, তাদের মানে অপকর্মের ফসল উনি আজকে এই বয়সে এসে ওনাকে পেতে হয়েছে। তার কারণ হচ্ছে যে একেবারে গান্ধারী মতো চোখ বন্ধ করে রেখেছে। আমি নিজে দিনের পর দিন ওনাকে দুর্নীতি নিয়ে চিঠি দিয়েছি। উনি কী করেছেন, যে মন্ত্রীর বিরুদ্ধে করেছি চিঠি, তাকেই পাঠিয়ে দিয়ে লিখেছে টুসি, মানে তুমি চোর, তবে বৈশাখী বলছে যে তুমি চুরি করেছো, তো তোমাকেই বলবে। তো সে আমাকে মজা করে বলতো, এটা পাঠিয়েছো দিদিমণির কাছে, এই তো আমার কাছেই এসেছে। তো কে লিখবে ওনাকে? তার মানে হচ্ছে সেটাই ওনার প্রশ্রয় আছে। কেন আমি বলছি, আমার বাড়িতে এই অঘটন একটা রিসেন্টলি হয়েছে বলে আমি বুঝতে পারলাম যে আবার প্রশাসনের মতো চলছে। আমি যেমন বাম জমানায়, সত্যি কথা বলছি, যখন আমি কোথাও এফআইআর করতে গেছি, আমার কখনো মনে হয়নি যে ওসি ইনস্ট্রাকশন দেবে যে আগে আমি একটু লোকাল লিডারের থেকে জেনে নিই এই এফআইআরটা নিতে পারবো কি পারবো না। এভরি টাইম আই ভিজিটেড দ্য পুলিশ স্টেশন, ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। তারপরে তো তারা প্রোব করবে, একটা জিডি তো হবে।
প্রথমবার আমি দেখেছিলাম তৃণমূল জমানায় যে একটা জিডি নেবে কি নেবে না, তার জন্য এমপিকে ফোন করে বলছে বৈশাখী ব্যানার্জি এসছে। তখন আই হ্যাড টু গ্র্যাব দ্য কলার অফ দ্য ওসি টু সে যে এই কার টাকায় তোমার সংসার চলে? আমার ট্যাক্সের টাকায় তোমার সংসার চলে, তোমার এই এমপি তোমার সংসার টানে? তুমি ওনার পারমিশন নিচ্ছ যে আমি জিডি করলে পরে তুমি নেবে কি নেবে না? এবং কেন ইম্যাজিন 2017 থেকে শোভনার সঙ্গে আলাপ হয়েছে, তারও 2-3 বছর আগে থেকে 2015-16 সাল থেকে আমরা কতগুলো যে কমপ্লেন করেছি, কোনোটা আজ পর্যন্ত, মানে আজ যে কমপ্লেনটা করেছি তার থেকেও ভয়াবহ কমপ্লেন ছিল যে একজন মন্ত্রী এসে কলেজে বলছে যে যেসব মহিলারা কাজ করতে আসে তারা বেসিক্যালি প্রস্টিটিউটস। তো এইরকম একটা ভাষা যে উচ্চারণ করেছে, তিনি আজ যে মারা গেছেন আর তাকে নিয়ে কী বলবো। তো সেই বিষয়টা নিয়ে ইভেন একটা জিডি করেনি, মানে লিভ অ্যাসাইড। আমি কমিশনগুলোই লিখতে, কাকে লিখবে কমিশনে? কমিশনের মাথায় কারা বসে আছে? আমাকে মানে লাস্ট এই রাহুল ব্যানার্জির ঘটনার পরে আমাকে একজন বলছে যে আচ্ছা বৈশাখী মমতা দিতে তোকে চেনে কেন, তোকে উইমেন্স কমিশনটা দিচ্ছে না? আমি বললাম মাথা খারাপ, উইমেন্স কমিশনটা আমাকে দেবে মানে? মহিলাদের জন্য কাজ করুক উইমেন্স কমিশন, সেটা চায়? কোনো কমিশন কাজ করতো? ওই লাস্ট অশোক গাঙ্গুলি কাজ করতে গিয়ে উনি কী ফাঁসান ফেসেছিলেন, তারপরে আর কেউ কাজ করে? আমি নিজে অশোক গাঙ্গুলির কাছে জাস্টিস পেয়েছি। সো আই নো হোয়াট কাইন্ড অফ আ পার্সন হি ওয়াজ। এমন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না যে ওনাকে ভালো লোকেরা এগিয়ে আসেননি। হ্যাঁ, সেই সব ভালো লোকেদেরকে আমি ভালো মনে করি না যারা ওনাকে বলতেন আপনার মধ্যে আমি লেনিনকে খুঁজে পাচ্ছি, সারদাকে খুঁজে পাচ্ছি, আপনি রবীন্দ্রনাথের থেকেও ভালো কবিতা বলেন আর লেখেন, আপনি যামিনী রায়ের থেকে ভালো আঁকেন। অনেক বেশি। তারাই তো ঘিরে ধরে ওনার সর্বনাশটা করলো। নয়তো যাকে একটা অগ্নিকন্যা বলা হতো, মানে তুমি দেখো, তুমি রাজনৈতিক মতবাদের দিক দিয়ে আলাদা হতে পারি, কিন্তু আফটারঅল উইমেন্স ইম্যান্সিপেশনের একটা সিম্বল ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে। আমি তো ওনাকে দেখে উদ্বুদ্ধ ছিলাম, যে কোনো লড়াই লড়তাম, আমার মনে হতো মমতা বন্দ্যোপাধ্যায় পারলে আমি কেন পারবো না। সে যখন ওই মানুষের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে শপথ নিচ্ছে, তখন তো আমার মনে হচ্ছিল আজ যেটা শুভেন্দু অধিকারী জনতার দরবারে করছে সেইটাই বোধহয় উনি করবেন। সেখানে কি অ্যারোগেন্স, কি ইনসেনসিটিভিটি! কেউ একটা প্রশ্ন করলেই মাওবাদী, কেউ একটা প্রশ্ন করলে সে দুশ্চরিত্র, কেউ একটা প্রশ্ন করলে সে সবসময় খারাপ, শত্রু 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 হিসেবে সমস্ত ক্রিটিককে উনি দাগিয়ে দিয়েছেন। দাগিয়ে দিয়ে শুধু তাদেরকে ভেবেছেন তারা ক্ষতি করতে চেয়েছে। তারা তো আসলে ওনাকে সমৃদ্ধ করতে চেয়েছিল, তারা ওনাকে ক্ষমতায় দেখতে চেয়েছিল। আমি দেখতে চেয়েছিলাম উন্নততর তৃণমূল, তাই জন্য আমার মনে হয়েছিল বলি। কারণ আমার মনে হয়নি যে দুনিয়ার সব রেপিস্ট, সব চোর, সব ডাকাত তৃণমূল করে, কিন্তু এই প্রবণতাটা ওই নেতাদের ছিল। যেখানে তুমি দেখবে একটা রেপ হয়েছে তাতেও ঢুকে পড়বে, কিছু হয়নি তো, না না ওটা বকরার লড়াই, ওটা ক্লায়েন্টের সঙ্গে বাবুর সঙ্গে কলগালের লড়াই। কি কথা, কি ভাষা ছিল, কি ভাষা বলো তো! যা তো বাপকে ডেকে আন, এই তো বাপকে গিয়ে বল। এটা বাঙালির সংস্কৃতি, আমরা সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে এত অহংকার করি। এই ধাম ওই ধাম, দীঘার জগন্নাথ ধাম নিয়ে এত কথা বলি। শোন, দীঘায় আমি গেছি, ইটস সো হ্যাপেন আমার মেয়ের হাতটা কেটে গেছে খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্টে। বলছে যেখানে কেটেছে সেখান থেকে যদি ভালো হসপিটাল, সুন্দর নার্সিং হোম খুঁজতে যাও তাহলে তোমায় কাঁথিতে যেতে হবে। আমি বললাম কেন, দীঘা হসপিটাল? তখন মানে হ্যাঁ যেতে পারেন, মানে তখনই দেখছি মুখে আমতা আমতা করছে। আমি দীঘা হসপিটালের বাইরেটা দেখলাম ভীষণ চাকচিক্য। আমি বললাম না না, দেখো কত ভালো কাজ করেছে তোমার দিদি, দেখো সুন্দর ঝকঝকে একদম হসপিটাল, সরকারি হাসপাতাল হলে কী হবে। ঢুকে আমি যে দৃশ্য দেখছি, সরকারি হাসপাতালগুলোর নাকি প্রচণ্ড উন্নয়ন করে, আর কোনো কাজই বাকি ছিল না। তুমি দেখবে সবসময় এত কাজ করে ফেলেছি আর কাজ বাকি নেই।
মানে কি ভয়াবহ কঙ্কাল সেখানে, এত নোংরা, এত শ্যাবি, ডক্টর অন কল, সে মানে বোধহয় নিজে তাকে দেখলে তোমার ভয় করবে যে এর হাতে বাচ্চাকে ছাড়া যাবে কিনা, সে বলছে আমি এখন ঠিক ঘুমের ঘোরে আছি, তো ব্যান্ডেজটা যদি নার্স করে তাহলে সেটাই ভালো হবে, নার্স সে তখন জামা পরে আসছে। আমি ভাবছি যে শোভন চ্যাটার্জিকে চিনে যদি এই পারফরমেন্স হয়, তাহলে ওই যে মাটিতে যারা শুয়ে আছে, যাদেরকে বলা হয়েছে কাল সকালে ডাক্তার আসলে পরে দেখবে, তাহলে দীঘায় তো অত লোক মন্দির দেখতে যায়, কারুর তো একটা হার্ট অ্যাটাক করতে পারে। তুমি বলো মন্দিরটা নিয়ে কত খরচ করেছি, আমি স্বাস্থ্যর দিকে নজর দেব না? আমি এত হোটেল, প্রত্যেক নেতামন্ত্রীর একটা করে হোটেল, বকলমে তাদের বন্ধুরা ওখানে হোটেল চালাচ্ছে, এই হোটেলে ঢুকি, বলে এটা তো আসলে আপনার অমুক নেতারই হোটেল। আমি অবাক, শোভন তুমি কত গরিব, তোমাদের কিছু নেই দেখছি, কিন্তু সেখানে একটা ভালো হাসপাতাল নেই, এইটুকু মাথায় নেই যে এতগুলো ট্যুরিস্ট আসবে, তাদের মধ্যে কেউ অসুস্থ হলে তাহলে কি হবে? কোনো ভাবনা চিন্তা ছিল? তোমার লাস্ট 10 বছর, প্রথম 5 বছর কি করেছেন দেখো, শুধু না ওই 2000 দেবো, 3000 দেবো, এবং সেটাও কিন্তু আজ চোখে আঙুল দিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় দেখিয়ে দিলেন যে সেটা দেওয়ার ক্ষেত্রে কত দুর্নীতি হয়েছে, কারা পেয়েছে, কোনো বাদ বিচার হয়নি। মানুষের ট্যাক্স পেইজ মানে টাকা নিয়ে তুমি যত্রতত্র যা খুশি তাই করেছো। কেন কেন? যুবরাজ, শুধু যুবরাজের দোষ আর রানিমার দোষ নেই? এই যে সাম্রাজ্যবাদ ফিরিয়ে আনার প্রচেষ্টাটাই তো খারাপ, ভীষণ খারাপ। এটা গণতন্ত্রে দেখতে ভালো লাগে না। উনি দিদিমণি ছিলেন, উনি বাড়ির মেয়ে ছিলেন, বাংলার মেয়ে হয়ে উঠতে চেয়েছিলেন, কিন্তু বাংলার মেয়েদেরকে উনি সবচেয়ে বেশি অপমান করেছেন। আমি এখনও সেই দিনটা ভুলতে পারি না যে আমার মা তখন ডেথ বেডে, তখন ইলেকশন চলছে, তখন রক্তপাত চলছে, মা দুঃখ করছেন যে একটা কি এরকম ইলেকশন হয়। আমার দুঃখ লাগলো যে মনোজ আগরওয়াল সাহেব যে লাস্ট ইলেকশন করেছে, আমার তো মনে হচ্ছে ডেমোক্রেসির এর থেকে সুন্দর কোনো উৎসব হতে পারে না যে এক ফোঁটা ব্লাডশেড নেই। সেটা আমার মা দেখে যেতে পারেননি। তো টিভির দিকে তাকিয়ে মা বলছে যে এত রক্ত ঝরে, দেখ নেতা মন্ত্রীগুলো তো মরে না, সাধারণ ঘরগুলোর লোক চলে যাচ্ছে। তো আমি মাকে বললাম কাকে ভোট দিতে, যদি দিতে যেতে? মা বললেন মমতাকেই দিতাম। আমি পুরো অবাক, ভাবলাম তোমার মেয়ের এত বড় সর্বনাশ করেছেন যিনি, তাকে ভোট দিতে? তখন মা বললেন যে আমি ভোট দিতাম, কারণ আমি তো ওকে ভালোবাসি, আমি চেয়েছিলাম যে ও মুখ্যমন্ত্রী, কিন্তু আমি এটাও চাই ও একবার হারুক, একবার হারলে এই দলটা বাঁচবে। তখন অবধি বোধহয় মায়েদের জেনারেশনের মনে হয়েছিল যে রাজনীতি আফটারঅল এত নিম্নগামী নয় যে হারলেই শুধু ক্ষমতা, কোথা থেকে একটু ক্ষমতা কুড়িয়ে পাবো সেই দিকে ছুটবো। আর যেবার হারলো তার কত মানে 10 দিন সময় লাগলো না, দলটা কত রকমভাবে স্প্লিন্টার গ্রুপ তৈরি হয়ে গেল। এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা আছেন তাদের নিয়ে আবার করে পথ চলা, বা উনি যে এখন উনি এখন আহ্বান করছেন যে যারা রেগে চলে গেছেন তারা আবার ফিরে আসুন। আরে ফিরে আসবে কেন? এখন কি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মন্ত্রক দেবে, নাকি কলকাতা কর্পোরেশনের মেয়রের পদটা দিয়ে দেবে? উনি কিচ্ছু দেখলেন না। মানে আমি অবাক হয়ে যাই যে কলকাতা, মানে আমাকে শোভনের গল্পটা বলে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে নভেম্বরে শোভন রিজাইন করেছে, সেই বছরের অক্টোবর মাসে দিদিমণি ওকে পুজোর সময় বলছে যে জানিস তো বিদেশিরা এসে কলকাতা খুব প্রশংসা করে, কলকাতাটা খুব সুন্দর হয়েছে, এটার জন্য কিন্তু তুই ক্রেডিট পাওয়া উচিত তোর। তার 1 মাসের মধ্যে তাকে রিজাইন করতে বাধ্য করলো। কেন? কিরে প্রেম করবি না কাজ করবি? কিরে কিছু দেখলেন না, শুনলেন না যে কাজটা হচ্ছে না? আচ্ছা প্রেমই করছিল তো, সাম্প্রদায়িক দাঙ্গা তো লাগাচ্ছিল না, দাওয়াতে ইসলাম তো দিচ্ছিলেন না, কনস্টিটিউশনাল পোস্টে বসে আনকনস্টিটিউশনাল কাজ করছিল না তো। উনি এত কেন এটা নিয়ে মাথা ঘামালেন আমি সত্যিই জানি না। এটা আসলে ফাসাদ, বৈশাখী তো একটা ফাসাদ ছিল। কেউ অপছন্দ করতো শোভনকে, এবং মানে আমি সবসময়, আমাকে এক সাংবাদিকই বুঝিয়েছিল যে শোভনের পেছনে লাগবে না কেন, শোভন মানে হচ্ছে 4-5টা পোস্ট, একজনকে ফেললে 5টা লোক ওখানে রিহ্যাবিলিটেশন পাবে।
তা আমি সেই সাংবাদিককে প্রতিদিন মনে মনে প্রণাম জানাই যে এত সহজ করে অঙ্ক করে আমায় বুঝিয়ে দিয়েছিল যে ইট বিকেম সো সিম্পল যে ও কেন ভিকটিম হয়েছে। আর যখন কেউ নেই, যখন আমি শোভনকে ওনার পাশে দেখেছি, তো আমার নিজের জন্য সেই দিনটা খুব মনে পড়েছে যে আমাকে বারবার সবাই বলেছিল যে আরে রাজনৈতিক নেতার সঙ্গে বন্ধুত্ব, ও কাল স্বার্থ লাগবে তোকে দরজা দেখিয়ে দেবে। তো আমাকেও দরজা দেখায়নি। আর আজও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজা খুলে ও ঢুকে পড়ার সাহস রাখে, কারণ ও জানে যে ও কোনো পোস্ট নিতে যায়নি, ও কোনো টিকিট নিতে যায়নি। এইবার যখন টিকিট বন্টন হচ্ছে, আমাকে তার 2-3 মাস আগে থেকে বেহালার ছেলেমেয়েরা তো যোগাযোগ রাখতো, আর একটা সময় যখন শোভন উইথড্র করেছে তারা আমার সঙ্গে অনেক বেশি যোগাযোগ রেখেছে। তারা তখন আপ্রাণ বলছে যে দিদি বেহালাটাকে বাঁচান, একেবারে অ্যান্টি সোশ্যালদের হাতে চলে যাচ্ছে। যাদেরকে শোভনদা ঘরে ঢুকিয়ে দিয়েছিল তারা আজকে চমকাচ্ছে, দমকাচ্ছে, তোলাবাজি করছে। তা আমি বললাম আমি কি, দিদিমণি ঠিক করবেন কাকে নেবেন কাকে নেবেন না। যখন বন্টন করা হয়ে গেল না, আমি শোভনকে বললাম যে নোয়িং ফুললি ওয়েল, ওনার কাছে রিপোর্ট আছে যে বেহালা পূর্ব আর পশ্চিম বিপজ্জনক অবস্থায়, সেখানে পার্থ চ্যাটার্জি ফ্যাক্টর আছে, সেখানে শোভন চ্যাটার্জি অ্যাবসেন্সে ফ্যাক্টর আছে, তাও তোমাকে একটা বারের জন্য ওনার মনে হলো না যে কাজে লাগাই। আমি না মানে ওই দুঃখ বলতে পারো বা কি হচ্ছিল আমার মধ্যে, কারণ ওই দলটার তো আমিও তখন সদস্য। আমার মনে হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে আমাদের নিল কেন, বাড়ির কর্নারে একটা স্ট্রিট কর্নার মিটিংয়েও শোভনকে ডাকলো না। টুডে আই এম থ্যাঙ্কফুল যে ডাকেনি, অ্যাটলিস্ট এইটুকু আমাদেরকে শুনতে হয়নি যে বাবা সাবোটাজ করে দিয়েছে। আমরা যদি শোভন দায়িত্বে থাকতো ভবানীপুরের, ও তো একদম মানে আমাকে যে কত বিজেপির চর দেখেছে, বিজেপি বোধহয় আমাকে অত বিজেপি ভাবেনি যতটা আমাকে তৃণমূলের লোকেরা আর কি দাগিয়ে দিয়েছিল আমাকে। আমি যেহেতু মোদিজি আর অমিত শাহজি আউট অফ জেস্টার বলতাম, তো আমাকে এজি ওজি করে ব্যঙ্গ করা হতো। আজকে তারা সব এজি ওজি লোজি মুঝেবি এরকম করে চলে গেছে। বৈশাখাদি, শোভনদার যখন নাম আসছে, কলকাতা কর্পোরেশনের নাম আসছে, ফিরহাদ হাকিম তার প্রসঙ্গ এসছে, তারাতলা কেন্দ্র, কালীর কথা এসছে, এই কালীচরণের বিষয়ে কি বলবেন? এবং ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এদের তো সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বা হাত হিসেবে আমরা দেখেছি। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, তো ওই হাত কেটে গেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুটো হাতই দুটো, মানে ওনাকে আমরা হাত তো বিভিন্নভাবে ইউজ করি, এটা হচ্ছে গলা টিপে দেওয়ার জন্য যে দুটো হাত ছিল, সেটা একটা ছিল ববি, একটা ছিল অরূপ। আমাকে বহু আগে শোভন সম্পর্কে একবার একজন প্রশ্ন করেছিল যে জানো তো ববিদা, অরূপদা, শোভনদা এত ভালো বন্ধুত্ব ছিল না, ওদেরকে সবাই অমর আকবর অ্যান্টনি বলতো। তো আমি বললাম যে আমি তো শুধু ওটা সিনেমার নামই জানতাম, আমি এত ভালো বন্ধুত্ব তো কখনো দেখিনি। আমার মনে হয়েছে যে শোভনের যদি দুজন প্রবল শত্রু থাকে, তারা হচ্ছে ববি আর অরূপ, একজন ওভার্টলি আর একজন কোভার্টলি। মানে যতটা আজকে যা দেখছো, এই যে ওর প্রাক্তন স্ত্রীকে ঘুঁটি বানিয়ে সামনে আনা, তুমি এখানে আমফানে মানে বাড়ির সামনে সব কিছু স্তব্ধ, তখনও ফিরহাদ হাকিমের সেই সারমন হচ্ছে সংসারে ফিরে যাক শোভন, মানে আয় তুই নেমে আয়, সাহায্য কর জল কমাতে, সেটা নয়। ও সংসারে ফিরে গেলে মনে হচ্ছে উনি হচ্ছেন সেই পিতা যে আসলে শোভনকে হারিয়েছে জামাই হিসেবে এবং চাইছে মেয়ের সঙ্গে ঘর করাতে। মানে আমি তো এইসব যখন মানে ওইসব চিত্রনাট্যগুলো দেখতাম না, আমার এত আমোদিত লাগতো যে দুনিয়ায় এত কাজ থাকে, এটা মাঝে মাঝে আমাকে কমিক রিলিফ দিত। না, অরূপ বিশ্বাসের একটা পলিশ ছিল, বুঝলে, মানে ও কিন্তু একেবারে খুব ওভার্টলি ফেরোসাস না, ও কোভার্টলি ফেরোসাস। মানে আমি এটা শুনলাম, এটা রিসেন্টলি একটা ঘটনায়, আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু আমি শুনলাম যে হঠাৎ করে কোনো একটা জায়গায় নাম উঠছিল যে এবারে দিদি ফিরহাদের কাজে খুব খুশি না, এবারে দিদি জিতলে পরে একেই দেবে, শোভনকেই টিকিট দেবে। তখন এক মানে আইনজীবী আমার, তাকে অরূপ বিশ্বাস বলেছে যে দেখো আমার বহুদিন ধরে মেয়র হওয়ার ইচ্ছে, তুমি আর যাই করো শোভনের ডিভোর্স কেসটা শেষ হতে দিও না এত তাড়াতাড়ি। তা আমি এই জন্য জানি যে অরূপ বিশ্বাসও খুব ভালোবাসেন আর কি শোভনকে, সবাই শোভনকে খুব ভালোবাসে, আমার থেকে সবাই বেশি ভালোবাসেন, অরূপ আর ববি তো অবশ্যই। কিন্তু এই যে কালীচরণটা বললে না,
কালীচরণটা নিয়ে একটা কথা বলার জন্য আমার খুব আনন্দ আমি পাচ্ছি আর কি, যে একসময় আমি শুনেছিলাম শত্রুঘ্ন সিনহা যে জিতেছেন সেটার একটা বড় কারণ হচ্ছে এই কালীচরণ সিনেমাটা। এটা নাকি ওয়ার্কিং ক্লাসের মধ্যে এত একটা পপুলার জায়গা ছিল, আর কলকাতাবাসীর কাছে কালীচরণ নামটা এমন ত্রাস যে মানে মা কালীর জন্য কলকাতাকে যতটা মনে রাখবে আর কালীচরণের জন্য বোধহয় পুরসভাকে ততটা মনে রাখবে। কিন্তু শোভনের টেনিওরেও এরম একজন কালীচরণ ছিল, তার নাম ছিল অম্লান। তো অম্লান ততক্ষণ কাজ করতে পারবে যদি শোভন চট্টোপাধ্যায় না বলে। সবাই কালীচরণকে কেন, মানে ওয়াই কালীচরণ ইজ মেড দ্য স্কেপগোট, ওয়াই কালীচরণ ইজ বিং পোস্ট। একটা মানে WBCS অফিসারকে কোন পর্যায়ে মিসইউজ করতে পারে একটা রাজনৈতিক নেতা, কালীচরণ ইজ দ্য ওয়ার্স্ট এক্সাম্পল। আর আজকে সমস্ত WBCS IAS IPSদের চোখ খোলা উচিত, যারা চুপচাপ এই রাজনৈতিক নেতাদের তাবেদারি করেন, তাদের কথা শুনে ভুলভাল কাজ করেন, মনে করেন যে এরাই চিরস্থায়ী বন্দোবস্ত চালাবে। আজ চোখ খোলা উচিত যে একটা ছেলে যার অত ব্রাইট কেরিয়ার, সে একটা মাফিয়ায় পরিণত হয়েছে বিকজ তার মাথায় আর একজন মাফিয়া আছে। বলে লাভ নেই ভাই যে একজন ধোয়া তুলসী পাতা বসতেন মেয়রের চেয়ারে, তাকে তিনি কি করে বলছেন তারাতলার এই নির্মম কাণ্ডের পরে, আমি তো ইঞ্জিনিয়ারিং পড়িনি, আমি তো কিছু জানি না। প্রত্যেকটা পুরসভার কাজের জন্য মেয়র রেসপন্সিবল। আমি শোভনকে কোনো দিন যেটুকু সময় ওকে দেখেছিলাম টেনিওরে, আমি বাড়ি ফেরার পর দেখতাম ফাইলের পর ফাইল ও ঘাঁটছে আর ওর কমিশনারের সঙ্গে কথা বলছে যে এটা কী হবে। কোনো দিন দেখিনি অম্লান এসে বলছে স্যার এটায় সই করে দিন, আর চোখ বন্ধ করে সই করিয়ে নিয়ে চলে গেছে, বা অম্লান একটা রেট ফিক্স করছে সেটা ওকে ও সেটা করতে দিচ্ছে। বরঞ্চ উল্টোটা আমি তোমায় বলি, এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি তখন আমার কলেজের TIC, আমার কাছে এক পরিচিত আসেন, এসে বলেন যে জানো তো আমার প্রমোশনের ফাইলটা না কিছুতেই স্যারের ঘরে প্লেস করতে দিচ্ছেন। আমরা কোন স্যার? তখন বলছে যে শোভন স্যার। আমি বললাম না, এই বিষয়ে তো আমি কথা বলবো না, পুরসভা নিয়ে আমি কোনো কথা বলি না, এটা আমার কলেজ। না বসে কি আমি খুব কষ্টের মধ্যে আছি, বা আমি বললাম না এক্ষুনি চলে যান। আমি তখন বলছে আমার থেকে না 50,000 টাকা চাইছে। কি বলছে? চাইছে তো মেয়রের নাম করে, কিন্তু আমার মনে হচ্ছে মেয়র চাইছেন না, আমাকে সবাই বলছেন এটা ভাগ হবে নিচের লেভেলে। আমি চেয়ে নামটা কি যে চেয়েছে, তা নামটা আমায় দিল। আমি নামটা বলে আমি বললাম তারপরে কি হলো, আপনি যে দিলেন না? বলছে আমার ফাইলটা এরকম তুলে সোফার পেছনে ফেলে বলে দিল যে এইখানে থাকবে, যতক্ষণ না টাকা আসবে এইখানে ফাইলটা পড়ে থাকবে। লোকটাকে আমি বললাম যে দেখুন এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আপনি চিঠি লিখুন মেয়রকে, হি শুড নো। তাও তো দেখো শুনে নিয়েছি, মানে মাথা তো একদম গম গম করছে আমার, যে মুহূর্তে শোভনের সঙ্গে কথা বলছে। আমি তোমাদের পুরসভায় এইরকম চলে? একটা লোক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করে, তার প্রমোশনের জন্য তাকে তার ডিউ প্রমোশনে 50,000 টাকা দিতে হবে? তখন বলছে আর ইউ জোকিং? আমরা আর ইউ জোকিং মানে তোমার ডিপার্টমেন্টে এই নামের কোনো লোক আছে? বলছে হ্যাঁ আছে। না বলছে কী নাম? আমি বললাম, যেমন ওই অম্লানকে ডেকে বলে এই অম্লান এই নামের কেউ লোক আছে আমাদের ডিপার্টমেন্টে? বলছে হ্যাঁ স্যার একজন ক্যাজুয়াল। হ্যাঁ কেন তুমি এই ক্যাজুয়াল কর্মীকে কী করে চিনলে? আমি বললাম যে সে এই ফাইলটা আটকে রেখেছে তোমার সোফার পেছনে নাকি ফেলে রেখেছে। ও ফোনটা অন রেখে বলছে এই তুমি ও সোফার পেছনে দেখো তো এই নামের কোনো ফাইল পড়ে আছে কি না। ফাইল পেলো, লোকটার প্রমোশনের ফাইলে সই করবে কি করবে না সেটা কমিশনারকে পাঠালো যে এর ব্যাকগ্রাউন্ড দেখাও। দ্যাট ম্যান ওয়াজ স্যাকড দেয়ার অ্যান্ড দেন। ও বলতে পারে মেয়রের চেয়ারে বসে যে আমি কিছু জানি না? সব দুর্নীতি, সব কিছুর প্রাইস ট্যাগ লেগে যাচ্ছিল, উনি জানতেন না। কোন ফাইল পাস করাতে কত টাকা আমরা বাইরে থেকে জানতে পারছিলাম, উনি জানতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। এমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীচরণের নাম নিয়েছিল। কালীচরণকে কালীচরণ বানালো কে? কালীর নামে যেদিন প্রথম অভিযোগ উঠেছিল সেই দিনই তো হি শুড হ্যাভ বিন রিমুভড। কিন্তু আমি এই কথাও বলবো যে হোয়াট ওয়াজ দ্য কমিশনার ডুইং? দের ইজ অ্যান এবল IAS অফিসার দেয়ার, তারও তো উচিত ছিল। কিন্তু আমাদের সিস্টেমটা এত খারাপ হয়ে গেছে মৌমিতা, যে পলিটিক্যাল মাস্টারদের কথায় এই ক্রিম অফ দ্য সোসাইটি মানে IAS IPS কারা হয়? একটা সহজ পরীক্ষার মাধ্যমে IAS IPS হয় না, ওটা একটা স্বপ্নের জায়গা।
তাদের মেরুদণ্ডটা ভাঙতে ভাঙতে কোন জায়গায় চলে গেছে, যেটা তুমি যে কোন মানে আমি তো এই পরিযায়ী কিছু আইএএস অফিসারদেরকে দেখি না, যে দলে যে পাত্রে রাখো সেই পাত্রের হয়ে যায়। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী হিসেবে তারা আরাধনা করে, কখনো সিপিএমের এত ব্লু আইড ছেলে ছিল, মানে তারা তাদের সব ছেলে মেয়ে বউ কোথায় কোথায় প্লেসড হয়ে গেছে। আরও চাই আরও চাই। আই এম সো হ্যাপি যে এই রেজিমটা শেষ হয়েছে এবং এটা আর ফিরে আসুক আমি চাই না। আমি সত্যি চাই, আমি শুধু তৃণমূলকে কেন বলছো মৌমিতা, এই পুরো শাসন ব্যবস্থা যে কলুষিত হয়েছিল, এই কলুষিত শাসন ব্যবস্থা আমি চাই না। শুধু নাম পাল্টে গেল, নতুন মুখ এলো আর একই কাজ করবে। এই যে আজকে শুভেন্দু অধিকারী একটা খুব সুন্দরভাবে বলেছেন না যে এনাফ ইজ এনাফ, এইটাই হচ্ছে আমাদের ফিলিং যে এনাফ ইজ এনাফ। এইটাই আমরা দেখতে চাইছিলাম, এই পারফরমেন্সটা দেখতে চাইছিলাম, নট জাস্ট ওই যে টক টু মেয়র, হি বিকেম আ টকেটিভ মেয়র। যখনই কথা বলেন বাণী ঝরছে, কিন্তু কাজ মানে কলকাতা ম্লান হলো, ধূসর হলো, শেষ হয়ে গেল একটা শহর। আমি দেখতাম শোভন যখন ছিল মেয়র ছিল, রাস্তায় একটু কাঁপলে পরে গাড়ি, উনি ফোন তুলে বলতেন কানন এখানে কেন কাঁপছে, এটা একটু দেখে নে, কারণ উনি জানতেন কানন কাজ করে। আর আজ জোকার ওই জায়গাটা দিয়ে আমি আমার ভেরি ফ্রিকুয়েন্ট যাতায়াত আছে বলে আমি বলছি তোমাকে, 7 বছর শোভনের তৈরি একটা প্রজেক্ট শেষ হয়নি। তুমি শোভনের তো একটা খুব ভালো পলিসি ছিল, ও যখন শপথ নিত তখন আগামী 5 বছর নয়, আগামী 10 বছরের একটা প্ল্যান অফ অ্যাকশন পুরো লিখিত আকারে বার করতো। শোভন আমাকে ধরে ধরে দেখায় যে বৈশাখী এই প্রজেক্টগুলো আজও শেষ হয়নি, আর তুমি কলকাতায় যদি এই প্রজেক্টগুলোর বাইরে আর একটা নতুন প্রজেক্ট যেটা ফিরহাদ হাকিম সাহেব করেছেন সেটা দেখাতে পারো, তাহলে আমি চাইবো সেটার উপরে একটা থিসিস লিখতে। উনি মানে আমি সত্যি বলছি, ওনার মতো মানুষ, উনি হয়তো অনেক দলেরই অনেক মানুষের কাছে প্রিয়, ওনার অনেক বন্ধু আছে বিজেপিতেও, ওনার অনেক বন্ধু আছে আমি বুঝতে পারি বাইরেও, কিন্তু উনি কারুর বন্ধু নন। আমি এইটুকু বলতে পারি যে শোভন আমাকে এই পরিচয় দিয়েছিল যে ববিদা আমার নিজের দাদা, তোমার কলেজে পাঠাচ্ছি, তুমি জানবে যে ইউ আর সেফ, অ্যান্ড হি ইজ দ্য ম্যান যে গেটের সামনে দাঁড়িয়ে বলেছিল উখাড়কে ফেক দিয়া বৈশাখী কো। তো সেদিন আমি শোভনকে বলেছিলাম যে আমার এত উপকার করলে না তোমার দাদাকে পাঠিয়ে, যে আমি প্রেসিডেন্সি থেকে পড়াশুনো করে সেট নেট পাস করে তারপরে ঢুকলাম, তোমার দাদা গিয়ে আমাকে উখাড়কে ফেক দিল। আর তার তো একটা কমিউনাল ট্যাগ দিয়েছে, বসে কি ভীষণ কমিউনাল। হ্যাঁ, কেন সেখানে একটা আরএসএস ব্যাকগ্রাউন্ড আছে, যে আরএসএস ব্যাকগ্রাউন্ডটা আমি নিজে খুঁজি, যে সিপিএমের ব্যাকগ্রাউন্ডটা একসময় আমি খুঁজতাম, যে তৃণমূলের ব্যাকগ্রাউন্ডটা আমি একসময় খুঁজতাম, কিন্তু আমাদের মতো মানুষরা কোনো দলের হয়ে কথা বলতে পারি না, কারণ সোজা কথা বাবা বলে ফেলি। আমি তৃণমূল দলের যখন এই সায়নী ঘোষের জায়গায় শুনেছিলাম শোভনকে টিকিট দেবে, ঠিক আছে, তো সেই সময় সন্দেশ খালি হয়েছে। এবার শোভনকে লোকেরা বলছে বৈশাখীকে মুখ বন্ধ করতে বল, তো টিকিটটা কনফার্মড, তোকে দেবে বলে ঠিক করে নিয়েছে, বৈশাখী কেন মুখ খুলছে। আই ওয়াজ ওয়েটিং যে শোভন আমাকে বলুক এটা। তো আমি বললাম যে শোভন আই হ্যাড টু সে, আমি এটা নিতে পারছিলাম না যা দেখছিলাম, কারণ আমি জানি এগুলো তোমাদের দলে হয়, এইভাবেই মহিলারা এক্সপ্লয়েটেড হয়, আবার মহিলারাও এক্সপ্লয়েট করে, এটা বলার কোনো কারণ নেই যে সারা পৃথিবীতে সব কিছু সব মহিলাদের সঙ্গে চলছে। কিন্তু আই এম সো লাকি যে শোভন আমাকে একবারের জন্য বললো না যে ডোন্ট এক্সপ্রেস ইউর মাইন্ড, ইট মাইট কস্ট মি মাই টিকিট। কারণ ও আমাকে সবসময় বলে যে বৈশাখী আমি কাউন্সিলর, মন্ত্রী, বিধায়ক হওয়ার কোনো দাসখতলিকে এই পৃথিবীতে আসিনি, আমি এসেছিলাম কিছু কাজ করার ইচ্ছে ছিল, কাজ করার সুযোগ পেয়েছিলাম, কাজ করেছি মাথা উঁচু করে। আমি তো এখনও মনে করি যে শুভেন্দু অধিকারী যেরকম প্রশাসন চালাচ্ছেন, ওনার প্রশাসনে যদি শোভনের 1%ও কন্ট্রিবিউট করা থাকে, কোনো পদের দরকার নেই, তো স্ট্রেট যাবে, ও বলবে যে আমি এখানটায় আমার সাজেশন আছে। একজন প্রাক্তন মেয়র হিসেবে ও সেই ডিগনিটির জায়গাটা পাবে আমি জানি, কিন্তু এই জিনিস ওর নিজের দলের কাছে পায়নি কখন। সেটা কি বলার কোনো রকম পরিকল্পনা রয়েছে? দেখো, শুভেন্দু অধিকারী মহাশয় যেরকমভাবে চালাচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে, আমার মনে হয় যে
হি ইজ সো অ্যাক্সেসিবল টু অল। সেখানে শোভন ওনার খুব পুরনো দিনের সহকর্মী, একসময় ওরা একই সঙ্গে প্রায় দল ছেড়েছে, একই সঙ্গে দুজনে বিজেপি করতো, একসময় ও সরে এসছে। কিন্তু সেখানে ওর যদি কখনো শুভেন্দু অধিকারীর কাছে যাওয়ার হয় ও নিশ্চয়ই যাবে। আমি তো অ্যাটলিস্ট যাবো ওনার কাছে নিশ্চয়ই, কারণ আমার এই প্রশাসনের থেকে অনেক কিছু আমার আশা আকাঙ্ক্ষা আছে, মানে পদ না, কিছু জায়গায় এত ভেতরে দুর্নীতি ঢুকে আছে, সেই জায়গাটায় যেহেতু আমি কাজ করেছি, আমি জানি, তো সেগুলো নিয়ে আমার নিশ্চয়ই কথা বলার ইচ্ছে আছে। এখন এত ব্যস্ত নিশ্চয়ই আমি চাইবো না এখন গিয়ে ওনার সময়ের উপর দাবি করার, কিন্তু আমি যাব। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেন, সামনেই তো 21শে জুলাই, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে তিনি ভুল বুঝতে পেরেছেন তাই ডাকছেন। 21শে জুলাইয়ে উনি ডাকেননি কখনো শোভনকে, কাজে আমার মনে হয় না এখন আর ডাকবেন। যে সময়টা শোভনকে দরকার ছিল 21শে জুলাইটা একা কাঁধে নিয়ে কাজ করে দেওয়ার, সে সময়টা উনি করিয়ে নিয়েছেন। সাধারণত তো ইউজ অ্যান্ড থ্রো পলিসি উনি সাধারণত করেন, তো শোভনের ইউটিলিটি শেষ হয়ে গেছে যখন উনি ফেলে দিয়েছেন। আমার মনে হয় না আর ওকে দরকার পড়বে। দরকার পড়লে আমি তো এখনও চাইব যে শোভন ব্যক্তিগত স্তরে যা যা করার ও মানে আমি কারুকে বললে পরে সে ভীষণ হাসে, সবাই শোভনকে এত রোম্যান্টিক প্রচুর নম্বর দেয়, ঠিক আছে। আর শোভনের আমাকে খুব পছন্দ হয়েছিল, আমাকে একটাই কথা বলতো, তুমি এত সিস্টেম্যাটিক্যালি কাজ করো না, আমার দিদিটার কাজগুলো এইরকম সিস্টেম্যাটিক্যালি করে দেবে। হ্যাঁ, আমি তখন ভাবতাম যে মানে আমাকে এরকম কাজের একটা তকমা দিয়ে ও মানে নিজের জন্য না ভেবে ও আগে দিদির জন্য ভাবছে। তা সেই জিনিসটা ওর এখনও আছে, ও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমি সেটা একদম পূর্ণভাবে সমর্থন করি। ও মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি যাক, ও বাড়িতে গিয়ে যা যা কাজ করার দরকার বাজার করে দিয়ে আসুক, ওষুধ কিনে দিয়ে আসুক, যা দরকার পড়ে, যদি কখনো দরকার পড়ে, নিশ্চয়ই শোভনকে দরকার পড়বে না, কিন্তু যদি দরকার পড়ে ফর ইচ অ্যান্ড এভরি নেসেসিটি হি শুড বি দেয়ার। কারণ আজকে যদি শোভন কিছু হয়ে থাকে সেটা মমতা ব্যানার্জির জন্য হয়েছে। ওর একার ছবিতে ও জিততে পারতো বলে ও মনে করে না, হ্যাঁ, বাকিরা যেতে, যদিও বেহালাবাসীরা আবার ওকে মানে বেহালা আর শোভনকে একভাবে দেখে। তো সেখানে আমি বলছি যে ও যাবে ব্যক্তিগত স্তরে তো নিশ্চয়ই, কিন্তু 21শে জুলাই বিষয়টা মানে আর সেই জায়গাটায় থাকতে পারে না। ওকে আমি তিনটে 21শে জুলাই চোখের জল ফেলতে দেখেছি এই বাড়িতে বসে। বৈশাখী এইভাবে আমরা মঞ্চ বাঁধতাম, ও রাত্রিরে চলে যেত গাড়ি নিয়ে দেখাতে, এই দেখো এখনও ময়লাগুলো পড়ে, দেখো তো ববিদা কেন সরাচ্ছে না। Seen. So I just don't want that he should commit his mistake again. সামনে তো পুরো ভোট নির্বাচন আছে, সেদিক থেকে কোনো রকম কোনো পরিকল্পনা, সেরকম কোনো পরিকল্পনা রয়েছে? ভোটের রাজনীতির থেকে তো শোভন অনেক দিন দূরে সরে গেছে। না আমারও কিছু না। দেখো, আমি মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি। প্রথম নিশ্চয়ই তৃণমূলেই আমার তো হাতে খড়ি। পার্থ চ্যাটার্জি আমাকে একটা দলীয় পদে দিয়েছিলেন, সেই সংগঠনে আমি যতদিন কাজ করেছি সুনামের সঙ্গে কাজ করেছি, একাডেমিক মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করেছি, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, তার জন্য অপ্রিয় হয়েছি, তার জন্য আমি আমার চাকরি ছাড়তে বাধ্য হয়েছি 22 বছর চাকরি থাকা সত্ত্বেও, কিন্তু আমার মনে কোনো আক্ষেপ নেই। আমি বিজেপিতে গেছি, সেখানেও আমাকে একটা পদ দিয়েছিল, সেই পদের সূত্রে বহু মানুষের সঙ্গে আমার আলাপ, কেউ দিদি বানিয়েছে, কেউ বোন বানিয়েছে, কেউ বাড়ির মেয়ের মতো দেখেছে। আমার না তৃণমূল, বিজেপি, সিপিএম সব মানুষের সঙ্গে ব্যক্তিগত স্তরে সম্পর্ক আছে, তাই জন্য আমার কোনো ভোটের টিকিটের জন্য দরকার পড়বে না যে নিজেকে ডিমের থেকে বাঁচাতে। আমাকে নিয়ে আমার বাড়িতে কেউ ডিম ভাজা খেতে আসতে পারে গরিব দিদির বাড়িতে, কিন্তু আমাকে দেখে ডিম ছুড়বে না কেউ, এটুকু বিশ্বাস আমার আছে। আর যদি ছড়ে তারা আমার শত্রুপক্ষের লোক হবে, তারা কেউ কোনো দলের লোক হবে না। কাজে কোনো ভোট নিয়ে অ্যাসপিরেশন নেই, শুধু এইটুকুই চাইবো যে কাজে প্রবাহটা শুভেন্দু অধিকারী শুরু করেছেন, বিজেপি সরকার শুরু করেছে, সেটা সুন্দরভাবে চলুক, এইভাবেই চলুক, মানুষের জন্য কাজ করুক। কারণ বহুদিন একটা নিস্তরঙ্গ একটা ডেডলক তৈরি হয়েছিল, সব কিছু হয়ে যাচ্ছে নামে আসলে কিচ্ছু হচ্ছিল না, যেটা হচ্ছিল সেটা খুব কদর্য, সেটা থামুক। বহুদিন ধরে একটা ছন্দহীন নিস্তরঙ্গ একটা ডেডলক চলেছিল এবং সব কিছু হয়ে যাচ্ছিল, বলা হলেও কিছুই হচ্ছিল না, বা যা হচ্ছিল কোট অ্যান্ড কোট কদর্য হচ্ছিল। বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলেন তখন তার মধ্যে
তার লুকিয়ে থাকা ব্যথা, তার লুকিয়ে থাকা অপমান অবশ্যই খুঁজে পাওয়া যায়। আর এখনও তিনি বলছেন ব্যক্তিগতভাবে যদি শোভন চট্টোপাধ্যায় যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, তবে তিনি যেতেই পারেন। কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন যে সরকার চলছে, সুশাসনের যে সরকার চলছে, সেটাও প্রশংসনীয়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।